আমরা তো শুরু করবো। সৈয়দ ওয়ালিউল্লাহ থেকে শুরু করবো। সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তিনটা উপন্যাস, তিনটে পরীক্ষার জন্য মানে আসতে পারে পরীক্ষায়। দুটো খুব বেশি আলোচিত, একটা হলো চাঁদের অমাবস্যা, আর একটা হলো লাল সালু। তাহলে আমরা প্রথমে লাল সালু দিয়ে শুরু করতে হবে। লাল সালু হেডলাইন দিবে লাল সালু। লাল সালু আমি ধীরে ধীরে বলছি, তোমরা ধীরে ধীরে লিখো। লিখো, বাঙালি মুসলমানের স্বাধিকার প্রতিষ্ঠার পেছনে বাঙালি মুসলমানের স্বাধিকার প্রতিষ্ঠার পেছনে সত্যিকার চেতনা নির্মাণের দায়িত্ব যারা নিয়েছিলেন, সৈয়দ ওয়ালিউল্লাহ, তাদের অন্যতম মহৎ কারিগর। সৈয়দ ওয়ালিউল্লাহ তার অন্যতম মহৎ কারিগর। গুড ইভিনিং। সৈয়দ ওয়ালিউল্লাহ তার অন্যতম মহৎ কারিগর দারি। লিখো, তার প্রথম উপন্যাস লাল সালু বাংলা উপন্যাস সাহিত্যের বুঝি নাই স্যার। তার প্রথম উপন্যাস লাল সালু বাংলা উপন্যাস সাহিত্যের একটি দীপ্তিমান ও মহৎ কারিগর। তাদের অন্যতম মহৎ কারিগর। আচ্ছা, সৈয়দ ওয়ালিউল্লাহ তার প্রথম উপন্যাস লাল সালু বাংলা উপন্যাস সাহিত্যের একটি দীপ্তিমান ও অনতিক্রান্ত শিল্প প্রতিমা। অনতিক্রান্ত শিল্প প্রতিমা দাঁড়ি। এই প্রশ্নগুলো জানো। কেন্দ্রীয় চরিত্র মসজিদ, আমি মসজিদ চরিত্র কেন্দ্রিক একটি প্রশ্ন লেখাবো। চরিত্র আসতে পারে মসজিদ, লাল সালু হিসেবেও উপন্যাস আসতে পারে। লিখো, মহব্বত, একটু আলাদা প্যারা করে ফেলতে পারো, আলাদা প্যারা। লিখো, মহব্বত নগর গ্রামে একদিন মসজিদ নামে একজন লোক এসে প্রবেশ করলো। মহব্বতনগর গ্রামে একদিন মসজিদ নামে একটি লোক এসে প্রবেশ করলো। আশা করি এতটুকু লেখা শেষ। গ্রাম প্রান্তিক মানে গ্রামের প্রান্তে, গ্রাম প্রান্তিক একটি জঙ্গলাকীর্ণ মানে জঙ্গল দ্বারা আকীর্ণ, জঙ্গলাকীর্ণ কবরকে পরিষ্কার করে জঙ্গলাকীর্ণ একটি
আচ্ছা, গ্রামের নাম যে বলো না তোমরা, প্রেম মহব্বত, এরকম মহব্বত নগর। আচ্ছা, জঙ্গলাকীর্ণ একটি কবরকে পরিষ্কার করে, পরিষ্কার করে লাল শালুতে আবৃত করে, লাল শালুতে আবৃত, আবৃত করে, আবৃত লিখতে পারো, আবৃত, আবৃ বৈরিকা তো আবৃত করে, সে ঘোষণা করে এটি এটি মুদাসসির পীরের মাঝার, এটি মুদাসসির পীর, এটি মুদাসসির পীরের মাজার দাঁড়ি। মাজারটিকে অর্থোৎসের কেন্দ্রে রেখে, অর্থযোগ উৎসব, মাজারটিকে অর্থোৎসের কেন্দ্রে রেখে, কেন্দ্রে রেখে মসজিদের অবস্থা দিন দিন ভালো হতে লাগলো, দিন দিন ভালো হতে লাগলো। দাঁড়ি। রহিমা নামনি, রহিমা নামনি মানে রহিমা নামের আর কি, রহিমা নামনি এক প্রশস্ত ব্যক্ত যৌবনা, প্রশস্ত, প্রশস্ত ব্যক্ত যৌবনা মেয়ে মানুষকে বিয়ে করেছে, মেয়েকে বিয়ে করেছে। এক প্রশস্ত ব্যক্ত যৌবনা, ব্যক্ত বৈজবলা আকার পদ, ব্যক্ত যৌবন থেকে যৌবনা, মেয়েকে বিয়ে করেছে। দাঁড়ি। গ্রামের কয়েকটি পরিবারের সঙ্গে তার সম্পর্ক ও প্রভাব, গ্রামের কয়েকটি পরিবারের সঙ্গে তার সম্পর্ক ও প্রভাব, কমা। আমি কয়েকটা মানে ঘটনা তো অনেক বড়, আমি মানে একটু বলে বলে ঘটনাটা বোঝানোর চেষ্টা করছি। গ্রামের কয়েকটি পরিবারের সঙ্গে তার সম্পর্ক ও প্রভাব, কমা। একজন পীর সাহেবের আগমন ও মসজিদের প্রতিক্রিয়া, একজন পীর সাহেবের আগমন ও মসজিদের প্রতিক্রিয়া, কমা। একটি স্কুল বসানোর চেষ্টা ও মসজিদের প্রতিক্রিয়া, একটি স্কুল বসানোর চেষ্টা ও মসজিদের প্রতিক্রিয়া। এই সব আঁকা হয়েছে, এই সব আঁকা অঙ্কিত, আঁকা হয়েছে স্থূল ও সূক্ষ্ম রেখায়, স্থূল ও সূক্ষ্ম রেখায়। স্থূল ও সূক্ষ্ম রেখায়। ওকে, দাঁড়ি। নিঃসন্তান মজিদ, এবার জমিরাকে নিয়ে আসবে। নিঃসন্তান মজিদ জমিরা নামক এক কিশোরীকে দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করে, দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করে। জমিলা, জ মর রস্যইকার লগে, জমিলা নামক এক কিশোরীকে দ্বিতীয় স্ত্রী রূপে গ্রহণ করে। যে জমিলা, যে জমিলা তার কৈশোরক চাপল্যে, যে জমিলা তার কৈশোরিক, কিশোর যুগ স্নিগ্ধ কৈশোরিক চাপল্যে মসজিদের কাছে, মসজিদের কাছে শোধনহীন,
কৈশোরিক চাপল্যে মসজিদের কাছে শোধনহীন ও নিঃসহ হয়ে দেখা দেয়। শোধনহীন ও নিঃসহ শোধনহীন ও নিঃসহ হয়ে দেখা দেয়। অন্তিম পরিণতি ঘটে। অন্তিম পরিণতি ঘটে মসজিদ কর্তৃক নির্জন মাজারে। অন্তিম পরিণতি ঘটে মসজিদ কর্তৃক নির্জন মাজারে জমিলাকে বেঁধে রেখে। মসজিদ কর্তৃক নির্জন মাজারে জমিলাকে বেঁধে রেখে শাস্তি দেওয়াই। শাস্তি দেওয়াই এবং পরে মসজিদ কর্তৃক মর্মান্তিক এই আবিষ্কারে দিয়ে একটা ড্যাশ দিলে একটা উদ্ধৃতি লিখবো। মেহেদি দেওয়া জমিলার একটা পা। মেহেদি দেওয়া জমিলার একটা পা কবরের গায়ের সঙ্গে লেগে আছে। ইনভার্টেড কমা শেষ। আরেকবার বলছি, মেহেদি দেওয়া জমিলার একটা পা কবরের গায়ের সঙ্গে লেগে আছে। কবরের গায়ের সঙ্গে লেগে আছে। ইনভার্টেড কমা শেষ। এবং লিখো, এবং একই সঙ্গে শস্যের প্রাকৃতিক সর্বনাশে। শস্য এবং একই সঙ্গে শস্যের প্রাকৃতিক সর্বনাশে। সেটা লিখতে হবে। লালসান উপন্যাসটা হয়তো কেউ কেউ পড়েছো, একটু শুনবে। লালসান উপন্যাসে আমরা দেখেছি একটা চরিত্র, কেন্দ্রীয় চরিত্র মজিদ, তাই না? এবং এই মজিদ হলো একটা অস্তিত্ববাদী চরিত্র। অস্তিত্ববাদী চরিত্র বুঝো মানে কি? তার অস্তিত্বের সংকলন, অস্তিত্ব টিকে রাখার জন্য যে কোনো কাজ করতে পারে। সে এমন একটা অঞ্চলের মানে লোক ছিল বা মানুষ ছিল যে অঞ্চলের বর্ণনায় ওয়ালিউল্লাহ বলেছেন, শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। মানে কি? শস্য যা উৎপন্ন হয় তার তুলনায় অনেক বেশি মানুষ। এবং ধর্মের আগাছা বলতে বোঝাচ্ছে কি, ধর্মীয় কুসংস্কারের জন্য একটা সমাজের লোক হলো মসজিদ। সে গারো পাহাড়ে একটা মসজিদে মুয়াজ্জিমের কাজ করত। যথেষ্ট মানে সংগ্রামপূর্ণ ছিল তার জীবন। কিন্তু মসজিদ বিশ্বাস করে কি, দুনিয়াতে সচ্ছলভাবে দুমুঠো খাওয়ার অধিকার তারও আছে। সেই জন্য সে কি করবে, মাজার কেন্দ্রিক একটা ব্যবসা শুরু করে। সে মহব্বতনগর গ্রামে আসে। খালিক ব্যাপারীর বাড়ির পাশে একটা ভাঙ্গা কবর ছিল। এই কবরটাকে সে ঘিরে কি করে ঘোষণা করে, মানে কি, লোকজনকে সে যখন আসতো তাকে ঘিরে একটা লোকজন জটলা হয়েছে। জটলার মধ্যে সে সবাইকে বলছে, আপনার বেদাত কাফের মুদাসসির পীরের কবরকে এত অযত্ন অবহেলায় ফেলে গেছেন। ঠিক আছে? তো সবাই তো ভীত হয়ে যায়। তখন কি করে, লাল সরোজে ডেকে দেয়। তারপরে কি হয়, এরপরে মসজিদকে আর কি করতে হয় না, পিছনে তাকাতে হয়। তার অন্দর ঘর হয়, বাহির ঘর হয়, কিন্তু ভিতরে শূন্যতা। কারণ কি, তার তো ওয়াইফ ছিল না। এই জন্য তার শূন্যতা পূরণ করার জন্য রহিমাকে নিয়ে আসে। বুঝতে পেরেছো অস্তিত্ববাদটা কি? অর্থাৎ নিজের টিকিয়ে রাখার স্বার্থে আমি যে কোনো ধরনের কাজ করতে পারি। এই উপন্যাসে খালেক ব্যাপারী মসজিদ কয়েকটা জায়গার মধ্যে খুব সচেতন ছিল। তার অস্তিত্ব আঘাত আসতে পারে খুব সহজে, কিন্তু এটাকে মেনে নিত। গ্রামে আক্কাস নামে একটা ছেলে শহরে গিয়ে কিছু টাকা পয়সা ইনকাম করেছে। সে চেয়েছিল একটা স্কুল করতে। মসজিদ কৌশলে কি করবে, গ্রামবাসীকে নিয়ে একটা বৈঠক করবে, মানে মিটিং করবে। সেই বৈঠকে কি করবে, আক্কাসের স্কুল প্রতিষ্ঠার কাজকে অর্বাচীন বাল শূন্য বা কি বালক সুলভ কাজ হিসাবে কি করবেন, প্রতিষ্ঠিত করে সেই টাকায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে গড়ে তোলেন একটা মসজিদ।
তাহলে স্কুল প্রতিষ্ঠা করলে সমস্যা কোথায়? শিক্ষিত হয়ে যাবে, শিক্ষিত হয়ে গেলে তো এই ধরনের কুসংস্কার মেনে চলবে না। খালেক ব্যাপারে স্ত্রীর বাচ্চা হয় না, খালেক ব্যাপারে তার শ্যালক ধলা মিয়াকে পাঠিয়েছে। খালেক ব্যাপারে বলে রাখা ভালো, এই গ্রামের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। তার শ্যালক ধলা মিয়াকে পাঠিয়েছে পার্শ্ববর্তী আওয়ালপুরে একটা পীর এসেছে, এই পীরের থেকে পানি করানোর জন্য। এই খবর যখন মসজিদ করলো, মাথা ঠিক থাকে বলো, সে কি করবে, একদিন খালেক ব্যাপারকে ডাকবে, ডেকে বোঝানোর চেষ্টা করছে কি ওই পীর কি জানি সে তো বন্ড এসে খালেক ব্যাপারে মনে মনে একটু লজ্জাই পেয়ে গেল যে এই পীর সাহেব, মসজিদ সাহেব এত আমাকে কি করে সম্মান করে, উনি এত ভালো, আর কি করছে আমার স্ত্রী বাচ্চার জন্য আমি পাঠিয়েছি কাকে, আমার ছেলে তো ওই পীরের কাছে। তারপর নানা কাহিনী, এক পর্যায়ে বলছে যে আপনি কি করেন, আপনার স্ত্রীকে রোজা রেখে আসতে বলেন, আমি পানি পরা দেবো, 7 পাক দিতে হবে। সারাদিন রোজা রেখে যখন কি করবে, মানে মাঝারে আসবে, খালের ব্যাপারে স্ত্রী আনে না, তখন সে পানি পরা দিবে এবং কয়েকবার 7 পাক দেওয়ার আগে 2.5 বা 3 পাক দেওয়ার পরে সে পড়ে যায়। তখন মজিদ বলে তার পেটে বেরিয়ে পড়েছে, তাকে তালাক দেন। বুঝতে পেরেছো? অর্থাৎ বেরি জীবনে কেউ শুনেছে পেটে বেরিয়ে পড়ে, মজিদ পীর শুনেছে। তার মানে খালেক ব্যাপারে দিকে তার স্ত্রীকে তালাক দিয়েছে, মানে অস্তিত্বের হুমকি। তার ছোট স্ত্রী জমিলা, তাকে খুব একটা পাত্তা দেয় না, সে নানাভাবে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু বুঝে না। এক পর্যায়ে গিয়ে কি হয়, তাকে শাস্তি দেয়, যেহেতু জমিলা তার মুখে একটা থুতু মেরেছিল কথার প্রসঙ্গে, তার ব্যক্তিত্বে আঘাত আনবে, শাস্তি দেয় কি সারা রাত তাকে কবরের পাশে, সে মাজারের পাশে কি করবে, বেঁধে রাখে। এবং সেদিন প্রচন্ড ঝড় হয় এবং জমির অচেতন অবস্থায় পড়েছিল এবং তার পাটা ছিল কোথায়, কবরের সাথে লাগানো, এবং সেদিন কি ফসলও নষ্ট হয়ে গেছে, গ্রামবাসী সকল ফসল। ওকে, এই ছিল সংক্ষিপ্ত কাহিনী আর কি। আর কাহিনী করবে বলা সম্ভব না, জাস্ট একটু শুরু করলাম এই জন্য। এবার আমরা লিখবো চাঁদের অমাবস্যা। চাঁদের অমাবস্যা লিখো। চাঁদের অমাবস্যা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, চাঁদের অমাবস্যা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র যুবক শিক্ষক আরেফ আলী। আর ক্লাস শেষ। আচ্ছা, চাঁদের অমাবস্যা উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র যুবক শিক্ষক আরেফ আলী একটি সার্থক অস্তিত্ববাদী চরিত্র, একটি সার্থক অস্তিত্ববাদী চরিত্র। দাঁড়ি, সে দাদা সাহেবদের বাড়িতে আশ্রিত, সে দাদা সাহেবদের বাড়িতে আশ্রিত এবং তাদেরই প্রতিষ্ঠিত স্কুলে, তাদেরই প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষকতা করত, তাদেরই প্রতিষ্ঠিত স্কুলে শিক্ষকতা করত। কে? আরেফ আলী। তারপর লিখবে একদিন তাদের প্রতিষ্ঠিত স্কুলে কি করতো, শিক্ষকতা করত। দাঁড়ি, শীতের এক উজ্জ্বল জ্যোৎস্না রাতে, শীতের এক উজ্জ্বল জ্যোৎস্না রাতে শারীরিক প্রয়োজনে ঘুম ভাঙলে সে বাইরে যায়, সে বাইরে গিয়ে রেখো, শারীরিক প্রয়োজনে ঘুম ভাঙলে সে বাইরে যে দাদা সাহেবের ছোট ভাই, দাদা সাহেবের ছোট ভাই কাদেরকে দেখে, দাদা সাহেবের ছোট ভাই কাদেরকে দেখে, কাদের, অতঃপর দেখতে পাই যুবতী নারীর মৃতদেহ, যুবতী নারীর মৃতদেহ।
অতঃপর দেখতে পায় যুবতী নারীর মৃত দেহ। পরবর্তী রাতে আবার কাদেরের সঙ্গে আরেফ আলী মৃতদেহটি বহন করে নদীতে নিক্ষেপ করে। বহন ও নদীতে নিক্ষেপ করে লিখো। মৃতদেহটি বহন ও নদীতে নিক্ষেপ করে। সে নিশ্চিত যে কাদের ই যুবতীর হত্যাকারী। সে নিশ্চিত যে কাদের ই যুবতীর হত্যাকারী দাঁড়ি, কিন্তু সত্য প্রকাশের সাহস আরেফের নেই। সে নিশ্চিত যে কাদের ই যুবতীর হত্যাকারী দাঁড়ি, কিন্তু সত্য প্রকাশের সাহস আরেফের নেই দাঁড়ি। অতঃপর আরেফ আলী তার কর্তব্য পরিষ্কারভাবে দেখতে পেয়েছে। তাকে অবশ্যই দাদা সাহেব ও আইন কর্তৃপক্ষের কাছে তাকে অবশ্যই দাদা সাহেব ও আইন কর্তৃপক্ষের কাছে সত্য প্রকাশ করতে হবে। দাদা সাহেব ও আইন কর্তৃপক্ষের কাছে সত্য প্রকাশ করতে হবে মানে কি, আরেফ আলী ওই মেয়েটাকে খুন করেছে। লিখো। আর আরেফের না কাদের আরেফ আলীর অভিপ্রায় বুঝতে পেরে প্রথমে ভয় দেখিয়েছে, শেষে অসহায়ের মতো বলেছে। একটা উদ্ধৃতি লিখো। দুর্ঘটনার কথা কাউকে বললে আমার কি হবে জানেন? ফাঁসি। দুর্ঘটনার কথা কাউকে বললে আমার কি হবে জানেন? ফাঁসি। আমার কি হবে জানেন? জানেনের পরে একটা প্রশ্নবোধক, তারপর লিখে ফাঁসি। তাতে আপনার লাভ কি হবে? দুর্ঘটনার কথা কাউকে বললে আমার কি হবে জানেন? জানেনের পরে প্রশ্নবোধক, তারপরে একটা ইনভার্টেড কমার ভিতরে লিখে ফাঁসি। তারপর তাতে আপনার লাভ কি হবে? প্রশ্নবোধক, ইনভার্টেড কমা শেষ। বস্তুত মানে মূলত সংকট থেকেই মানুষের পুনর্জন্ম হয়। সে হয় অস্তিত্ববান। এক পর্যায়ে সে থানায় উপস্থিত হয়ে পুলিশ কর্মচারীর নিকট নির্ভীক চিত্তে কাদেরকেই মাঝির বউয়ের হত্যাকারী বলে ঘোষণা করেছে।
তাদেরকেই, আচ্ছা আরো ধীরে বলবো, আচ্ছা ঠিক আছে, মাঝির বউয়ের হত্যাকারী বলে ঘোষণা করেছে। গ্রামের নাম ছিল তো আগের উপন্যাসে, আর একটু ধীরে, ঠিক আছে এরপর থেকে আরো ধীরে বলছি। একটু গল্প করি, শুরু 1-2 মিনিট শুনলেই হবে। অবশ্যই কেন্দ্রীয় চরিত্র আরেফ আলী। সে আগে লিখে দিয়েছি দাদা সাহেবদের বাড়িতেই প্রতিষ্ঠিত, মানে আশ্রিত আর কি। এবং তার একটা স্কুল ছিল, সেই স্কুলের শিক্ষকতা করতো। যে সামান্য কয় টাকা পেত, ওই টাকা দিয়ে তার গ্রামে তার মা ছিল, মাকে নিয়ে চলতো। একদিন সে শীতের এক জ্যোৎস্নার রাতে, আমি লিখে দিয়েছি, সে বাইরে যায়, বাইরে গিয়ে বাঁশঝাড়ের পাশে দাদা সাহেবের ছোট ভাই কাদেরকে দেখে, এবং পরবর্তী দেখতে পেল কি এক নারীর মৃতদেহ, এবং সে বুঝতে পেরেছে কাদেরই সে নারীকে ধর্ষণ করেছে এবং কি করেছে, খুন করেছে। তার কি করা উচিত? তার তো লোকজনকে জানানো উচিত, কিন্তু সে জানাতে পারছে না। পর রাতে আবার কি করছে, কাদেরের সঙ্গে সে নারীকে নিয়ে নদীতে ফেলে দিচ্ছে। বুঝতে জানাতে পারছে না, মানে তার এখানে এখানে সে একটু অস্তিত্বের সংকটে ভুগছে। কারণ কি, সে যদি জানিয়ে দেয়, চা খাওয়াবি, লাগবে না অনেক কিছু। আচ্ছা, তুই যেটা বলতেছিলাম, এই শুনতু, আচ্ছা যেটা বলতেছিলাম, তো কোথায় যাচ্ছিলাম? হম, যদি সে লোকজনকে বলে দেয়, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা একটা বড় জায়গা, সেটা হলো যদি কাদেরকে হত্যাকারী ঘোষণা করে, তার চাকরি চলে যাবে। ওই যে তোমরা মাঝে মাঝে মজা করে বলো না, নাম বললে চাকরি থাকবে না, দেখছো কত সংকট, নাম বললে আসলে চাকরি থাকবে না। তখন তো সে কি করবে, তার মাকে নিয়ে কি করে রাস্তায় বসতে হবে, এরকম একটা অবস্থা। ওকে, এরপরে যেটা হবে, এই যে লিখে দিলাম, সংকট থেকে মানুষের পুনর্জন্ম ঘটে, কাদেরও তাকে নানা ভাবে ভীতি, ভয় ভীতি দেখাতে থাকবে। তারপরে এক পর্যায়ে অনুরোধ জানাবে, কিন্তু কোনো কিছু কাজ হয় না, এবং সে হয়ে উঠবে কি, অস্তিত্ববাদ, অর্থাৎ অস্তিত্বের সংকট থেকে সে মুক্ত হতে পেরেছিল। বুঝতে পেরেছো? এবং গিয়ে কি করেছে, কাদেরকেই মাঝির বউয়ের হত্যাকারী বলে কি করেছিল, যখন তাকে ধরে নিয়ে যায় থানায়, তখন সে স্বীকারোক্তি দিয়েছিল। ওকে, এই হলো অবস্থা। আচ্ছা, এবার আর একটু নাটক থেকে লিখো, নাটক থেকে লিখো। বহিপীর লেখাবো, বহিপীর লিখিও, বহিপীর, বহিপীর, বহিপীরে প্রথমে লিখো সৈয়দ ওয়ালিউল্লাহ অন্যতম শ্রেষ্ঠ নাটক। সৈয়দ ওয়ালিউল্লাহ অন্যতম শ্রেষ্ঠ নাটক, বহিপীর। বহিপীর নাটকের বিষয়বস্তু, বহিপীর নাটকের বিষয়বস্তু বা ঘটনার তেমন কোনো জটিলতা নেই। বিষয়বস্তু বা ঘটনার তেমন কোনো জটিলতা নেই। নাটকের কাহিনীতে দেখা যায় 50-এর কাছাকাছি বয়সের পীরের সঙ্গে, 50-এর কাছাকাছি বয়সের পীরের সঙ্গে অল্প বয়সী তাহেরার বিয়ে হয়। অল্প বয়সী তাহেরার বিয়ে হয়, কিন্তু সে বিয়ে মেনে নিতে পারেনি। কিন্তু সে মানে তাহেরা, কিন্তু তাহেরা সে বিয়ে মেনে নিতে পারেনি, বুঝতে পারো। তাই বিয়ের রাতে ঘর ছেড়ে, তাই বিয়ের রাতে ঘর ছেড়ে পালিয়ে আশ্রয় নেয় জমিদারের বজরাই, আশ্রয় নেয় জমিদারের বজরাই।
বজ্র মানে বড় নৌকা আর কি, জমিদারের বজ্রাই। ঘটনাচক্রে স্ত্রীর সন্ধানে এসে, স্ত্রীর সন্ধানে এসে পীর সাহেব আশ্রয় নেই বজ্রায়। পীর সাহেব আশ্রয় নেই বজ্রায়। দাঁড়ি। এদিকে জমিদারের যুবক ছেলে হাশেম আলী, এদিকে জমিদারের যুবক ছেলে হাশেম আলী তাহেরার সমস্যা গভীরভাবে উপলব্ধি করে। তাহেরার সমস্যা গভীরভাবে উপলব্ধি করে। কাউকে খুঁজছেন? এখন নেই। তাহেরার সমস্যা গভীরভাবে উপলব্ধি করে, তাহেরার সমস্যা গভীরভাবে উপলব্ধি করে তাকে ভালোবেসে নতুন জীবনের পথে নিয়ে গেছে। নতুন জীবনের পথে নিয়ে গেছে। দাঁড়ি। নাটকের প্রধান চরিত্র বহিবীর। নাটকের প্রধান চরিত্র বহিবীর বইয়ের ভাষায় কথা বলেন বলে তিনি বহিবীর। বইয়ের ভাষায় কথা বলেন বলে তিনি বহিবীর। নাটকে বহিবীরের মধ্যে, নাটকে বহিবীরের মধ্যে ধর্ম প্রচারের চেতনা বোধ, নাটকে বহিবীরের মধ্যে ধর্ম প্রচারের চেতনা বোধ জাগ্রত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। নাটকে বহিবীরের মধ্যে ধর্ম প্রচারের চেতনা বোধ জাগ্রত হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। তাই সে বলে, দেশ দিয়ে একটা ইনভার্টেড কমা শুরু করবে। লিখো, আমার মনে শান্তি নাই। আমার মনে শান্তি নাই। আল্লাহর ধ্যান করিলে মনে শান্তি হয় বটে। আল্লাহর ধ্যান করিলে, আল্লাহর ধ্যান করিলে মনে শান্তি হয় বটে, কিন্তু কিন্তু ধ্যান করিবার জন্য প্রথমে শান্তি চাই। কিন্তু ধ্যান করিবার জন্য প্রথমে শান্তি চাই। প্রথমে শান্তি চাই। সে শান্তি কোথায়? সে শান্তি কোথায়? আশা করি লেখা শেষ। ওকে, তাহলে ওয়ালুল্লাহ থেকে এই তিনটে পড়ো। এগুলো পড়ার পর বিগত সাল আসার প্রশ্নগুলো একবার দেখবে। বুঝতে পারছো কিনা? কারো কোনো প্রশ্ন এটা বলতে পারো? কিসের ভাষায়? বই? আর কোনো প্রশ্ন এটা বলতে পারো? আমি পরবর্তী পড়ে যাচ্ছি। ওকে, ডান। আচ্ছা,
তাহলে এবার আমরা জহির রায়হান থেকে একটা প্রশ্ন লিখি। জহির রায়হান, জহির রায়হান থেকে আরেক ফাল্গুন কেন্দ্রিক একটা প্রশ্ন লিখবো। আরেক ফাল্গুন লিখো, উত্তর লিখো। আরেক ফাল্গুন। লিখো, ভাষা আন্দোলনকে নিয়ে লেখা উপন্যাস সমূহে, ভাষা আন্দোলন নিয়ে লেখা উপন্যাস সমূহে মূলত শিল্পিত হয়েছে, ভাষা আন্দোলন নিয়ে লেখা উপন্যাস সমূহে মূলত শিল্পিত হয়েছে সংঘবদ্ধ বাঙালির প্রতিবাদী চেতনা। ভাষা আন্দোলন নিয়ে লেখা উপন্যাসগুলোতে মূলত শিল্পিত হয়েছে সংঘবদ্ধ বাঙালির প্রতিবাদী চেতনা, সংঘবদ্ধ বাঙালির প্রতিবাদী চেতনা। ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস রচনা করেছেন, ভাষা আন্দোলন নিয়ে প্রথম উপন্যাস রচনা করেছেন জহির রায়হান। জহির রায়হান। তার আরেক ফাল্গুন, তার আরেক ফাল্গুন ভাষা আন্দোলনের উপন্যাস হিসেবে, তার আরেক ফাল্গুন ভাষা আন্দোলনের উপন্যাস হিসেবে যেমন যুগন্ধর সৃষ্টি, তার আরেক ফাল্গুন ভাষা আন্দোলন উপন্যাস হিসেবে যেমন যুগন্ধর সৃষ্টি, মানে যুগকে চরম ভাবে ধারণ করে যুগন্ধর সৃষ্টি, তেমনি শিল্পোত্তীর্ণ, তেমনি শিল্পমান ঋদ্ধ, তেমনি শিল্পমান ঋদ্ধ উপন্যাস লিখো, তেমনি শিল্পমান ঋদ্ধ উপন্যাস, তেমনি শিল্পমান ঋদ্ধ উপন্যাস। দাঁড়ি, সামরিক শাসনের মধ্যে থেকেও, সামরিক শাসনের মধ্যে থেকেও আরেক ফাল্গুন পাঠে আমরা, আরেক ফাল্গুন পাঠে আমরা হয়ে উঠি সাহসী মানুষ। সামরিক শাসনের মধ্য থেকেও আরেক ফাল্গুন পাঠে আমরা হয়ে উঠি সাহসী মানুষ। ওকে, এরপর লিখো আসাদ মনিম, আসাদ মনিম রসুল সালমার সঙ্গে, সালমার মতোই লিখতে পারে, সালমার মতোই, সালমার মতোই অভিক চিত্তে, আসাদ মনিম রসুল সালমার মতোই অভিক চিত্তে আমরাও বলে উঠি, আমরাও বলে উঠি আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। দাঁড়ি, জহির রায়হানের এই পূর্বাভাস, জহির রায়হানের এই পূর্বাভাস যে কতটা সত্য, জহির রায়হানের এই পূর্বাভাস যে কতটা সত্য, ভাষা আন্দোলনের, জহির রায়হানের এই উপন্যাস যে কতটা সত্য ভাষা আন্দোলনের 50তম বার্ষিকী আসার পূর্বেই, ভাষা আন্দোলনের 50তম বার্ষিকী আসার পূর্বেই আমরা তা প্রত্যক্ষ করেছি। জহির রায়হানের পূর্বাভাস যে কত সত্য
ভাষা আন্দোলনের 50তম বার্ষিকী আসার পূর্বেই আমরা প্রত্যক্ষ করেছি। আমরা প্রত্যক্ষ করেছি। দাঁড়ি। এই উপন্যাসটা যদি কেউ পড়ে তাহলে দেখবে উপন্যাসটা কিন্তু শুরু হয়েছে যে ভিক্টোরিয়া পার্ক, যেটাকে বলি বাহাদুর শাহ পার্ক, এই যে সেখানকারকে কেন্দ্র করে সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে। লিখো 1857 খ্রিস্টাব্দে 1857 খ্রিস্টাব্দে রক্তাক্ত স্মৃতি উন্মোচনের মধ্য দিয়ে 1857 খ্রিস্টাব্দে রক্তাক্ত স্মৃতি উন্মোচনের মধ্য দিয়ে অভিক মানে হলো ভয়হীন, নির্ভীক, অনেকটা, হ্যাঁ, অভিক চিত্তে, নির্ভীক চিত্তে। 1857 সালে রক্তাক্ত স্মৃতি উন্মোচনের মধ্য দিয়ে আরেক ফাল্গুনের সূত্রপাত। আরেক ফাল্গুন এর সূত্রপাত। বাঙালির মুক্তি সংগ্রামের ধারায়, বাঙালির মুক্তি সংগ্রামের ধারায়, মুক্তি সংগ্রামের ধারায় গৌরব উজ্জ্বল সব ইতিহাসকে স্মরণ করে, গৌরব উজ্জ্বল সব ইতিহাসকে স্মরণ করে লেখক এই উপন্যাসকে পৌঁছে দিয়েছেন। লেখক এই উপন্যাসকে পৌঁছে দিয়েছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের, লেখক এই উপন্যাসকে পৌঁছে দিয়েছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের আসন্ন প্রভাতে। লেখক এই উপন্যাসকে পৌঁছে দিয়েছেন আমাদের স্বাধীনতা যুদ্ধের আসন্ন প্রভাতে। দাঁড়ি। 1955 সালের 21শে ফেব্রুয়ারি, 1955 সালের 21শে ফেব্রুয়ারি পালনে একটি ঘটনাকে কেন্দ্র করে, একটি ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠে উপন্যাস। 1955 সালের 21শে ফেব্রুয়ারি পালনে একটি কাহিনীকে নিয়ে গড়ে ওঠে এই উপন্যাস। এরপর লিখো ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদী, ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশের পথ উন্মুক্ত করে দেয়। ভাষা আন্দোলন বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশের পথ উন্মুক্ত করে দেয়। বাঙালি জাতীয়তাবাদী চেতনা বিকাশের পথ উন্মুক্ত করে দেয়। দাঁড়ি। জাতীয়তাবাদী এই চেতনাই রচনা করে, জাতীয়তাবাদী এই চেতনাই রচনা করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি। বাংলাদেশ স্বাধীনতা আন্দোলনের ভিত্তি। লেখা শেষ হয়েছে? আর এখানে তোমরা আরেকটা হোমওয়ার্ক হিসেবে দেখে নিলে শিখে থাকবে। এটা তোমরা পড়েছো 1000 বছর ধরে, একবার জাস্ট রিডিং করে দেবে 1000 বছর ধরে, এর বাইরে আসে না। জহিরান থেকে আসলে
ভাষা আন্দোলন থেকে একটা উপন্যাস সম্পর্কে জানতে চাইতে পারে, অথবা আরেক ভালো। এটা খুব কঠিন কোনো কাহিনী না। 1955 সালে আহ কিছু কয়েকজন ছাত্রছাত্রী কি করবে, ভাষা আন্দোলন মানে 21শে ফেব্রুয়ারি পালন করতে যাবে, এবং সেখানেও মিছিল হয় 52-এর মতোই। সেখানে কি করছে, মিছিলে অনেক লোক যাবে, তো তাদেরকে সামরিক শাসকরা ধরে নিয়ে যাচ্ছে, এবং কি করছে, যখন তাদেরকে কি করছে গনে গনে জেলে বড় ঢুকাচ্ছে, তো তখন আহ, জেলা সাহেব বলে উঠলে আর কি, যে এখনই মানে কি এত লোক জেলখানা তো প্রায় ভর্তি হয়েছে, আর গাড়ি এসে থামে, লোক ভর্তিছে তখন আরেকটা গাড়ি এসে থামে, তো এত লোক জেলখানাতে এমনিতে ভর্তি হয়ে আছে। তখন একজন বলে উঠলে যে এতেই ঘাবড়ে গেলেন মশাই, আসছে ফাল্গুনে আমরা দ্বিগুণ হব। বলছি জেলখানা আরো বাড়ান সাহেব, এতেই ঘাবড়ে গেলেন। ওকে, তো এরকম একটা অবস্থা, খুব জটিল কোনো কাহিনী না, যেহেতু এটা প্রথম উপন্যাস ভাষা আন্দোলন, এই জন্য এটা একটু আলোচনা দাবি রেখে আর কি আসে পরীক্ষায়। এবার আমরা শহীদুল্লাহ কায়সার থেকে একটু লিখবো। শহীদুল্লাহ কায়সার প্রথম লিখো সংসপ্ত। সংসপ্ত তার উপন্যাস দুইটাই কিন্তু খুবই মানে আলোচিত ইউনিক দুটো উপন্যাস, সংসপ্ত এবং সারেঙ্গ। একটু লিখো, উত্তর লিখো। সংসপ্ত উপন্যাস বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক বাস্তবতার এক প্রামাণ্য দলিল। বাংলাদেশের আর্থ সামাজিক রাজনৈতিক বাস্তবতার এক প্রামাণ্য দলিল। আর্থ সামাজিক রাজনৈতিক বাস্তবতার এক প্রামাণ্য দলিল। দাঁড়ি। হিন্দু মুসলিম সম্মিলিত জীবনযাপন, হিন্দু মুসলিম সম্মিলিত জীবনযাপন, কমা, অসাম্প্রদায়িক জীবনবোধ, অসাম্প্রদায়িক জীবনবোধ শহীদুল্লাহ কায়সারের, শহীদুল্লাহ কায়সারের সংসপ্ত উপন্যাসের অন্যতম বর্ণিত বিষয়। অন্যতম বর্ণিত বিষয়। দাঁড়ি। বিশ্বযুদ্ধ, দাঁড়ির পরে আর কি, বিশ্বযুদ্ধ, দাঙ্গা, দুর্ভিক্ষ, সাম্প্রদায়িকতা প্রভৃতি প্রাসঙ্গিকভাবে উপন্যাসে উঠে এসেছে। প্রভৃতি প্রাসঙ্গিকভাবেই উপন্যাসে উঠে এসেছে। ওকে, এই উপন্যাসে না একটা গ্রাম পাবে তোমার, গ্রাম, গ্রামের নাম হলো বাকুলিয়া। এবং তোমরা মনে হয় এই উপন্যাস কেন্দ্রিক নাটকও দেখেছো, নাটক হুমায়ুন ফরিদ একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতেন এই উপন্যাস মানে এই নাটকে, মানে উপন্যাস কেন্দ্রিক যে নাটকটা হয়েছে সেটা হলো রমজান, তোমাদের মনে আছে নিশ্চয়ই। হ্যাঁ, একটু আমরা একটু সংক্ষেপে কাহিনীটা দেখবো। দেখো, উপন্যাসের কাহিনীতে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে, উপন্যাসের কাহিনীতে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে, ছোটবেলায় দেখেছিলাম স্যার, আচ্ছা স্যার, উপন্যাসের কাহিনীতে স্পষ্ট ভাবে ফুটে উঠেছে বাকুলিয়া, বাকুলিয়া গ্রামের মানুষের জীবন কাহিনী, বাকুলিয়া গ্রামের মানুষের জীবন কাহিনী, কমা, জমিদারের শোষণ, জমিদারের শোষণ, কমা, নায়েবের কুটচাল,
নায়েবের কোটো চাল, জমিদারের শোষণ, নায়েবের কোটো চাল প্রভৃতি বিষয় উপন্যাসের কাহিনীতে ফুটে উঠেছে বাকুলিয়া গ্রামের মানুষের জীবন কাহিনী, জমিদারের শোষণ, নায়েবের কোটো চাল প্রভৃতি বিষয়। আশা করি লিখতে পেরেছো। লিখো বাকুলিয়া গ্রামের রমজান, বাকুলিয়া গ্রামের রমজান নানা কুটবুদ্ধিতে জমিদার মিয়ার বেটাকে সরিয়ে নিজেই জমিদার বনে যান, নিজেই জমিদার বনে যান, বুঝো তো? বা জমিদার বনে যায় মানে কি নিজে জমিদারের মতো হয়ে যায় বা জমিদার হয়ে যায়। ওকে, দাঁড়ি। এবার রমজানে কিছু কার্যক্রম আমরা দেখবো। লিখো 43-এর মনন্তরের সময় রমজান মুনাফাভোগী খাদ্য ব্যবসায়ীদের সাথে হাত মিলায়, দাঁড়ি। 46 এর ভয়াবহ দাঙ্গার সুযোগে ঘরবাড়ি দখল করে নাই হিন্দুদের। লিখো 46 এর ভয়াবহ দাঙ্গার সুযোগে সে হিন্দুদের ঘরবাড়ি দখল করে নেয় এবং রাজনৈতিক নানা পট পরিবর্তনের সাথে পটভূমি পরিবর্তনের সাথে বেশ বদলে ফায়দা লুটে দাঁড়ি। এভাবেই অনেক টাকার মালিক হয়ে সমাজের কর্তৃত্বস্থানীয় পদ দখল করে। এভাবেই অনেক টাকার মালিক হয়ে সমাজে কর্তৃত্বস্থানীয় পদ দখল করে। আশা করি লিখতে পেরেছো। এবং কান কাটা রমজান থেকে সে হয়ে যায় কাজী মোহাম্মদ রমজান, এবং কান কাটা রমজান থেকে বা এভাবেই কান কাটা রমজান থেকে সে হয়ে যায় কাজী মোহাম্মদ রমজান। তারপর লিখো সংসপ্তক শব্দের অর্থ যে সৈনিকেরা প্রাণপণ লড়াই করে কিন্তু পালিয়ে আসে না। সংসপ্তক অর্থ যে সৈনিকেরা প্রাণপণ লড়াই করে পালিয়ে আসে না। দাঁড়িয়ে দিয়ে দাও, পালিয়ে আসে না। দাঙ্গার পরিস্থিতিতে রমজানরা যখন কারি মানে অনেক টাকার মালিক হচ্ছিল, জাহেদরা তখন
জাহেদ, জয়াকার হয়াকার দো, জাহেদরা তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। রমজানরা যখন কারি কারি টাকার মালিক হচ্ছিল, জাহেদরা তখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে। দাঁড়ি আন্দোলন সংগ্রাম ও মানুষের সেবা করতে গিয়ে, আন্দোলন সংগ্রাম ও মানুষের সেবা করতে গিয়ে জাহেদরা নিঃশেষিত হয়। জাহেদরা নিঃশেষিত হয়, কিন্তু জাহেদরা নিঃশেষিত হয় কিন্তু মানবতার পথ ছাড়ে না। মানবতার পথ ছাড়ে না। উপন্যাসের শেষের দিকে বামপন্থী রাজনীতির কারণে জাহেদকে পুলিশ ধরে নিয়ে যায়। শুরু হয় জাহেদের জন্য রাবুর প্রতীক্ষা। রাবু, রয়াকার বড় সু, রাবেয়া থেকে রাবু, রাবের ডাক নাম হলো রাবু। শুরু হয় জাহেদের জন্য রাবুর প্রতীক্ষা। জাহেদ রাবুকে বলে, জাহেদ রাবুকে বলে, চিন্তা করিস নে রাবু, আমি ফিরে আসব। চিন্তা করিস নে রাবু, আমি ফিরে আসবো, কমা আমি আসব। দাঁড়ি চিন্তা করিস নে রাবু, আমি ফিরে আসব, কমা আমি আসব। দাঁড়ি এরপর লিখো সেকান্দার, চরিত্র। মালু, সেকান্দর, মালু, রাবু সবাই মানবতার জন্য, সবাই মানবতার জন্য অবিরত, মানবতার জন্য অবিরত সংগ্রামে লিপ্ত। মানবতার জন্য অবিরত সংগ্রামে লিপ্ত। আশা করি লিখতে পেরেছো। উপন্যাসের দুইটা দিক আছে, একটা হলো ওই যে রমজানের মতো খারাপ চরিত্র, আর একটা হলো বামপন্থী রাজনীতির একটা, এই যে শহীদুল্লাহ কায়সার, মনির চৌধুরী, ওনারা কিন্তু বামপন্থী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল, কমিউনিস্ট। হ্যাঁ, তো সেই দিকটা কিন্তু এখানে কিন্তু ফুটে উঠেছে জাহেদ রাবেয়ার কার্যক্রমের মাধ্যমে, সেকান্দ কার্যক্রমের মাধ্যমে। ঠিক আছে, আর কাহিনীতে জটিলতা নাই, এটা এগুলো পড়লে এমনিতে বোঝা যায় কাহিনীটা কি, এই জন্য আলোচনা খুব একটা দাবি রাখে না। এবার আমরা লিখবো সারেং বউ। এটা তোমরা অনেকেই সিনেমা হিসেবে দেখেছো, এখন লিখে রাখো সারেং বউ। সারেং বউ নায়ককে, নায়কের নামটা মনে আছে কেন দেখো তো। এগুলো লিখো সারেং বউ নায়ককে, কেউ জানো কিনা। ফারুক, ওই এটা কি সিনেমা? তো নায়িকা কি কবরী? নায়িকা কবরী। হ্যাঁ, কদম জানো, এবার ঠিক আছে। আচ্ছা লিখো, উত্তর লিখো, সারেং বউ লিখো। সারেং জীবনের নানা টানাপোড়েন, সারেং জীবনের নানা টানাপোড়েন
কমা কদম সারেং, ঠিক আছে। সারেং জীবনের নানা টানাপোড়েন, কমা গ্রামীণ জীবনের নানা রূপ, গ্রামীণ জীবনের নানা রূপ, গ্রামীণ জীবনের নানা রূপ, কমা সমুদ্র তীরবর্তী জনপদের, সমুদ্র তীরবর্তী জনপদের জীবনযাপন, সমুদ্র তীরবর্তী জনপদের কি জীবনযাপন ও প্রাকৃতিক দুর্যোগ, সমুদ্র তীরবর্তী জনপদের জীবনযাপন ও প্রাকৃতিক দুর্যোগ প্রভৃতি চিত্র, প্রভৃতি চিত্র, প্রভৃতি চিত্র সারেং বউ উপন্যাসে, সারেং বউ উপন্যাসের কাহিনীতে অত্যন্ত দক্ষতার সাথে চিত্রিত হয়েছে, অত্যন্ত দক্ষতার সাথে চিত্রিত হয়েছে। উপন্যাসের নায়ক কদম সারেং, উপন্যাসের নায়ক কদম সারেং। প্রকৃতির বিরুদ্ধে কদম সারেং, প্রকৃতির বিরুদ্ধতায় লিখো, প্রকৃতির বিরুদ্ধতায় কদম সারেং যখন দীর্ঘদিন নিখোঁজ, প্রকৃতির বিরুদ্ধতায় যখন কদম সারেং দীর্ঘদিন নিখোঁজ, তখন তার স্ত্রী নবিতুন, তখন তার স্ত্রী নবিতুন, দন্তন্য বরস্যকে নবী তরস দন্তন্য নবিতুন, তার মেয়ে এর নাম হলো আক্কি, তার মেয়ে আক্কিকে নিয়ে, আক্কিকে নিয়ে চরম দুর্যোগে পড়েছিল, আক্কিকে নিয়ে চরম দুর্যোগে পড়েছিল। সেই সময়, সেই সময় নবিতুনের উপর সমাজপতিদের, সমাজপতিদের লোলুপতা নেমে আসে, লোলুপতা নেমে আসে, মানে সমাজপতির লোলুপ দৃষ্টি যুবতী নবিতুনের উপর লোলুপতা নেমে আসে। দাঁড়ি অপরিমেয় মনোবল, অপরিমেয় মনোবল ও চারিত্রিক দৃঢ়তায়, অপরিমেয় মনোবল ও চারিত্রিক দৃঢ়তায় নবিতুন লুন্দর শেখের, লুন্দর শেখ ভিলেন, চারিত্রিক দৃঢ়তায় নবিতুন লুন্দর শেখের, লুন্দর শেখের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়, লুন্দর শেখের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেয়। ওকে, একসময় কিন্তু ফিরে এসেছিল কদম সারেং। এরপর লিখো এক সময় প্রচন্ড জলোচ্ছ্বাসে, এক সময় প্রচন্ড জলোচ্ছ্বাসে মেয়ে আক্কি, মেয়ে আক্কি প্রবল
ঢেউয়ের আঘাতে ভেসে যায়। এক সময় প্রচন্ড জলোচ্ছ্বাসে মেয়ে আঁকি প্রবল ঢেউয়ের আঘাতে ভেসে যায়। দাঁড়ি, প্রচুর জলোচ্ছ্বাস হয় শেষের দিকে। এরপর লিখো, তারপর এক সময় যেখানকার পানি সেখানেই ফিরে যায়, স্বাভাবিক হয়ে যায়। যেখানকার পানি সেখানেই ফিরে যায়। দাঁড়ি, মানবীয় বিশ্বাস, মানবীয় বিশ্বাস সংস্কারের, মানবীয় বিশ্বাস সংস্কারের প্রথাগত রূপের, প্রথাগত রূপের বিপ্রতীপে, আবারও বলছি শব্দগুলো একটু কঠিন মনে হতে পারে, মানবীয় বিশ্বাস সংস্কারের, বিশ্বাস সংস্কারের প্রথাগত রূপ, রূপযুগে রূপের বিপ্রতীপে, বিপ্রতীপ কোন নাকি বিপ্রতীপে নবজীবন প্রাপ্ত, নবজীবন প্রাপ্ত কদম ও নবীতুলকে, নবজীবন প্রাপ্ত কদম ও নবীতুলকে উপস্থাপন করেছেন ঔপন্যাসিক, উপস্থাপন করেছেন ঔপন্যাসিক। দাঁড়ি, তৃষ্ণার্ত মৃতপ্রায়, তৃষ্ণার্ত মৃত প্রায় কদমের মুখে, অতিমাত্রে পিপাসিত ছিল, তৃষ্ণার্ত ছিল কদম সারে, তৃষ্ণার্ত মৃত প্রায় কদমের মুখে নবেদন তুলে দেয় নিজের স্তন, নবেদন তুলে দেয় নিজের স্তন। দাঁড়ি, এখানে সব সংস্কারকে তুচ্ছ করে মানবতাকে জয়ী দেখানো হয়েছে। এখানে সব সংস্কারকে তুচ্ছ করে মানবতাকে জয়ী দেখানো হয়েছে। দাঁড়ি, উপন্যাসের সমাপ্তিতে ধ্বনিত হয়েছে, উপন্যাসের সমাপ্তিতে ধ্বনিত হয়েছে আশায় উজ্জীবিত সংগ্রামী মানুষের সাহসী উচ্চারণ, আশায় উজ্জীবিত সংগ্রামী মানুষের সাহসী উচ্চারণ, সাহসী উচ্চারণ। একটা উদ্ধৃতি লিখতে পারো, যদি মনে করো বড় হয়ে যাচ্ছে বাদ দিয়ে দিও, আপাতত লিখে রাখো, আশায় উজ্জীবিত সংগ্রামী মানুষের সাহসী উচ্চারণ। ওকে, ড্যাশ দিয়ে ইনভার্টেড কমা শুরু করো। দেখলো চরের দূর প্রান্তে, দেখলো চরের দূর প্রান্তে সবুজ রেখা, দেখলো চরের দূর প্রান্তে সবুজ রেখা। দাঁড়ি, আর দেখলো, আর দেখলো কয়েক হাত দূরে, আর দেখলো কয়েক হাত দূরে বঙ্গোপসাগরের ঝিলিমিলি নীল, আর দেখলো কয়েক হাত দূরে বঙ্গোপসাগরের ঝিলিমিলি নীল। দাঁড়ি, শান্ত সংযত আর সুন্দর, শান্ত সংযত আর সুন্দর। দাঁড়ি, কদম বলল, কদম বলল আর একটু জিরিয়ে নে রে নবিতুল, আর একটু জিরিয়ে মানে বিশ্রাম, আর একটু জিরিয়ে নে, আবার আলাদা রে, নে রে নবিতুল। দাঁড়ি, হাঁটতে হবে অনেক দূর, হাঁটতে হবে অনেক দূর। তার মানে কি, তারা নতুন একটা জীবনের স্বপ্ন দেখছে,
সবকিছু ভুলে গিয়ে নতুন করে বাঁচার স্বপ্ন, সেটা এখানে ব্যক্ত হচ্ছে। আমি আরেকবার বলছি, উদ্ভিদের একটু মিলে নাও। দেখলো চরের দূর প্রান্তে সবুজ রেখা দাড়ি, আর দেখলো কয়েক হাত দূরে বঙ্গোপসাগরের ঝিলিমিলি নীল দাড়ি, শান্ত সংযত আর সুন্দর। শান্ত সংযত আর সুন্দর মানে কি, খুব সুন্দর হয়ে আছে। কদম বলল, আর একটু জিরিয়ে নেড়ে নবেতন, হাঁটতে হবে অনেক দূর। দাড়ি দেখা শেষ কিনা একটু জানো? শামসুর রহমানের কবিতা থেকে একটা প্রশ্ন লিখো। শামসুর রহমানের কবিতা খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন লিখো, শামসুর রহমানের কবিতায়, শামসুর রহমানের কবিতায় স্বাধীনতা ও সমাজ চেতনার পরিচয় দাও। শামসুর রহমানের কবিতায় স্বাধীনতা ও সমাজ চেতনার পরিচয় দাও। ওকে, স্বাধীনতা ও সমাজ চেতনা। উত্তর লিখো। লিখো, সমকালীন ঘটনা বলির অভিঘাতে। সমকালীন ঘটনা বলির অভিঘাতে, অভরস্বীকার, অভিঘাকার তয়কার, সমকালীন ঘটনা বলির অভিঘাতে শামসুর রহমান নানা কারণেই স্মরণীয়। সমকালীন ঘটনাবলীর অভিঘাতে শামসুর রহমান নানা কারণেই স্মরণীয়। দাড়ি, স্বদেশ, সমাজ, সময়। স্বদেশ, সমাজ, সময়। তার কবিতায় ক্রমশই, তার কবিতায় ক্রমশই নতুন উপাদান ও ভাষা যোগ করেছে। নতুন উপাদান ও ভাষা যোগ করেছে। ওকে, তার কবিতায় নতুন উপাদান ও ভাষা যোগ করেছে। দাঁড়ি, আমাদের ভাষা আন্দোলনের উত্তরকালে, আমাদের ভাষা আন্দোলনের উত্তরকালে সেই বর্ণমালার অপমান বা আমাদের বর্ণমালার অপমান কবি চিত্তে সৃষ্টি করে সংক্ষোভ। কবি চিত্তে সৃষ্টি করে সংক্ষোভ। ক্ষোভ লিখি না, ক্ষোভের আগে সং, সংক্ষোভ। দাঁড়ি, বর্ণমালার জন্য তার হৃদয় থেকে উৎসারিত হয়। বর্ণমালার জন্য তার হৃদয় থেকে উৎসারিত হয় অফুরান অনুরাগ। বর্ণমালার জন্য তার হৃদয় থেকে উৎসারিত হয় অফুরান অনুরাগ। অনুরাগ দিয়ে লেখো। তোমার মুখের দিকে, তোমার মুখের দিকে আজ আর যায় না।
যায় না তাকানো। এরপর লিখবে বর্ণমালা। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। আশা করি এতক্ষণ লেখা শেষ নাকি? তোমার মুখের দিকে তাকানো বানানটা মানে বোর্ড থেকে কেটে গেছে, তাকানো আর কি। তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো, বর্ণমালা আমার দুঃখেরই বর্ণমালা। কবিতা নামে বর্ণমালা আমার দুঃখেরই বর্ণমালা, দাঁড়ি দিয়ে ইংরেজি শেষ করে দিবে। এরপর লিখো 52 পর অনেক চড়াই উতরাই পেরিয়ে। 52 পর অনেক চড়াই উতরাই পেরিয়ে 69 গণ অভ্যুত্থান। 69 গণ অভ্যুত্থান আমাদের স্বাধীনতা যুদ্ধের পটভূমি করলো আরো সুদৃঢ়। আমাদের স্বাধীনতা যুদ্ধের পটভূমিকে করলো আরো সুদৃঢ়। গণ অভ্যুত্থানের সময় জাতিসত্তার জাগরণকে গণ অভ্যুত্থানের সময় জাতিসত্তার জাগরণকে কবি ধারণ করেছেন আসাদের ষাট কবিতায়। কবি ধারণ করেছেন আসাদের ষাট কবিতায়। ওকে, এবার একটা উদ্ধৃতি লিখো আসাদের ষাট থেকে, এটা তোমরা অনেকেই জানো। লিখো গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের ষাট উড়ছে হাওয়ায় নীলিমায়। সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের কিংবা সরি 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 একটু স্যার একটু কারেকশন করবেন। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের মতো, এখানে জ্বলন্ত মেঘের মতো আসাদের ষাট, এখানে দ্বিতীয় লাইন। অনেকদিন পরে লেখাচ্ছি তো। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আসাদের ষাট, দ্বিতীয় লাইন। দ্বিতীয় লাইনে উঠছে হাওয়ায় নীলিমায়। এবার একটা লাইন ডট ডট দিলাম, আমরা একদম শেষের দিকে আরেকটা লাইন লেখাবো। লিখা আসাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা। আসাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা লিখতে, আমরা লিখতে হবে প্রাণের পতাকা লিখতে হবে না। আসাদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা, এতটুকু লেখা হলে আমাকে বলো, এরপরটা আমি লেখাচ্ছি।
শেষ লেখাটা, হ্যাঁ, আসাদের শান আজ আমাদের প্রাণের পতাকা, প্রাণের পতাকা। হ্যাঁ, লিখে দিচ্ছি স্যার, আসাদের শান আজ আমাদের প্রাণের পতাকা। আসাদের শান আজ আমাদের প্রাণের পতাকা। ওকে, দাঁড়িয়ে ইনভার্ট করে শেষ করে দাও। এরপর লিখো, সচেতন শিল্পী শামসুর রহমান কোটি বাঙালির সাথে কোটি বাঙালির সাথে কণ্ঠ মিলিয়ে নিজেও স্বাধীনতা প্রত্যাশী, নিজেও স্বাধীনতা প্রত্যাশী, তার সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের কবিতাগুলোতে। আর সমস্যা নেই স্যার, ক্লাস তো গ্রুপে থাকবে, একটু দেখে নিও আর কি, হ্যাঁ, টেনে দেখে নিতে পারবে। তার সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন কোথায়? বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থে। এরপর লিখো, স্বাধীনতার জন্য একটি গ্রাম, একটি দেশ, লিখো একটি দেশ কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। স্বাধীনতার জন্য একটি দেশ কিভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়, তার রক্তাক্ত দলিল তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি। কবি লিখেছেন, কবি লিখেছেন আমি লিখিয়ে দিই, কবি লিখেছেন যে লিখো, তোমাকে পাবার জন্য তোমাকে পাবার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাবার জন্য আবারও, হ্যাঁ, তোমাকে তোমাকে পাওয়ার জন্য, স্যার একটু কারেকশন করতে হবে, হ্যাঁ? তোমাকে পাওয়ার জন্য, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। লিখেছো?
তৃতীয় লাইনের পরে একটা প্রশ্নবোধক, এখনো প্রশ্নবোধক, চতুর্থ লাইনের পরে প্রশ্নবোধক দিয়ে দেবো। ওকে, আর লিখতে হবে না, লেখা শেষ হলে আমাকে বলো। এবং এই কবিতাটা যদি পড়ো দেখবে এই কবিতার মধ্যে কিন্তু প্রচুর দলিল আছে। যেমন বলছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙলো, সিথির সিঁদুর মুছে গেল হরিদাসী। আরেকে বলছে, তুমি আসবে বলে হে স্বাধীনতা, বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্ত গিটার, ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটানা আর্তনাদ করলো একটা কুকুর। বুঝতে পেরেছো? এই যে চিত্রগুলো, মানে এই কবিতা পড়লে মনে হবে যে স্বাধীনতার টুকরো টুকরো চিত্র যেন এখানে কি মানে প্রকাশিত হয়েছে। ওকে, তো আজকে আমি আর পড়াবো না তোমাদের। আর আজকে লেখা থেকে যে মীর মোশাররফ আর সৈয়দ শামসুল হক বাকি আছে, আমি এটা পরে লেকচারে অ্যাডজাস্ট করে দেবো। আমার ভালো লাগতেছে না পড়াতে। হ্যাঁ, আমি অ্যাডজাস্ট করে দিব। আর দুটো লেকচার আছে, তো দুই লেকচারে আমরা এগুলো অ্যাডজাস্ট করে দিতে পারবো, সমস্যা হবে না। ঠিক আছে, আজকে লেকচার থেকে আরো কোথাও কোনো কনফিউশন হয়েছে বা প্রশ্ন? তোমরা জাস্ট আমাকে যখন পরে ক্লাস দেবো আমাকে একটু মনে করে দিও যে স্যার এটা বাকি আছে, তাহলে হবে। মনে না করলে কিন্তু আবার আমার আমার মাথায় নাও থাকতে পারে। ওয়েলকাম। সবগুলো লিখতে পারছো তো নাকি?